মাশরাফি বিন মুর্তজা তিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্যাপ্টেন ছিলেন, তাকে সবাই অন্যরকম রেসপেক্ট করতো। কিন্তু তিনি যখন একটা দলের হয়ে গেলেন তখন গণমানুষের জায়গা থেকে পাওয়ার যে মানে ভালোবাসাটা, যে শ্রদ্ধাটা, এটা কিন্তু আর তার কাছে থাকলো, তার প্রতি মানুষের থাকলো না। মাশরাফি ক্রিকেটার হিসেবে, জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে পুরো বাংলাদেশের মানুষের আপনি ভালোবাসা পেয়েছেন, বিশেষত তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র ছাত্রীরা তো একেবারে আপনাকে মাথায় তুলে রেখেছিল। এখন এই গত কিছুদিনে বাংলাদেশে এই কোটা সংস্কার আন্দোলনটা যে হয়েছে, সেখানে আমরা চেনা মাশরাফিকে আসলে খুঁজে পাইনি, তাকে আসলে দেখা যায়নি। ইনফ্যাক্ট যখন পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, ছাত্রদের হত্যা করেছে, তখনও আপনি চুপ ছিলেন কেন? যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। এই মাশরাফি বিন মুর্তজা তিনি তার বাবার কাছে অনুরোধ করেছেন যে আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না। এই যে মাশরাফির এই বক্তব্য, সমস্ত মিডিয়াগুলো এইটাকে এমন ভাবে প্রচার করছে, মানুষের আবেগের জায়গায় একটু আঘাত করে খুব সফট করে দেখানোর চেষ্টা করছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, পুরো ভিডিওটি না দেখে কোথাও যাবেন না, দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা দৈনিক কালবেলা পত্রিকায় একটি সাক্ষাৎকার দেয় এবং তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু মাশরাফির বাবা বলে, মাশরাফি তার বাবাকে বলেছে, আমি যদি মারা যাই আমার লাশটাও যেন নড়াইলে নেওয়া না হয়। এ কথার পর থেকে সকলেই বলছে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যেটা হয়েছে সেটা উচিত হয়নি, সেটা ঠিক হয়নি। অনেকেই মাশরাফির প্রতি সহানুভূতি দেখাচ্ছে। এই সমস্ত বিষয়ের পরে এবারে সার্জিস আলমের একটি ফেসবুক পোস্ট আলোচনায় এসছে। সার্জিস আলম জুলাই আন্দোলনে অন্যতম পরিচিত এক মুখ এবং সে বড় একটা ভূমিকা রেখেছিল জুলাই গণ অভ্যুত্থানে। আপনারা সকলেই চেনেন তাকে। সার্জিস আলম তিনি ফেসবুকে একটা পোস্ট করেছে। তিনি সেই পোস্টে লিখেছে, ডিয়ার মাশরাফি, 2018 নির্বাচনে নড়াইল 2 আসনে মোট ভোটার ছিল 3,17,844 জন। ভোট দেওয়ানো হয়েছিল 2,79,702 জনকে, অর্থাৎ 88%। এর মধ্যে আপনি নৌকা একাই নিয়েছিলেন 2,71,210 ভোট। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী AZM ফরিদুজ্জামানকে দিয়েছিলেন 7,883 ভোট ধানের শীষ। অর্থাৎ আপনার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 96% প্লাস। যেদিন আপনি এই স্যার ডন ব্র্যাডম্যান মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিনই খুঁড়েছিলেন ভাই। এখন আর দুঃখ করে কি করবেন? বলতে পারেন আপনি নিজেও বুঝতে পারেন নাই যে এভাবে কারচুপি হবে। দলের বাইরে বলার মতো অবস্থাও আপনার ছিল না, মানলাম। তাহলে ভদ্রলোকের মতো 24A চুপচাপ ইলেকশন থেকে সরে যেতে পারতেন, নির্বাচন করতেন না। কিন্তু না, আপনি 24এও বিপুল বিক্রমে প্রহসনের নির্বাচন করেছেন, হুইপের পদও বাগিয়ে নিয়েছিলেন। সারা জীবন ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ভোট ফিক্সিং এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে নড়াইল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সার্জিসের এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে আপনারা কি বলতে চান? এছাড়াও সার্জিস আলম সরাসরি কথা বলেছে গণমাধ্যমে। মাশরাফিকে নিয়ে কি বলল সার্জিস এবং মাশরাফিকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা, সেটা আমরা দেখব, তারপরে কথা বলবো। মাশরাফি কি বলল আমরা সেটা শুনবো। সার্জিসের এই পোস্টের জবাবে ব্যাখ্যা দিতে গিয়ে কি বলল। মাশরাফি বিন মুর্তজা তিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্যাপ্টেন ছিলেন, তাকে সবাই অন্যরকম রেসপেক্ট করতো। কিন্তু তিনি যখন একটা দলের হয়ে গেলেন তখন গণমানুষের জায়গা থেকে পাওয়ার যে মানে ভালোবাসাটা, যে শ্রদ্ধাটা, এটা কিন্তু আর তার কাছে থাকলো, তার প্রতি মানুষের থাকলো না। ক্রিকেটের মাধ্যমে সাফল্য পেলেও
রাজনীতিতে নাম লেখানোই যেন কাল হয়ে দাঁড়িয়েছে মাশরাফি বিন মুর্তজার জন্য। প্রায় 2 বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন একসময়ের 22 গজ আর ড্রেসিং রুম মাতিয়ে রাখা এই তারকা ক্রিকেটার। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন মাশরাফি। এবার তাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক পোস্টে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন মাশরাফির রাজনৈতিক সততা ও নৈতিকতা নিয়ে। এটা একটা বড় ব্যর্থতা। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সার্জিস আলম 2018 সালের নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে মাশরাফিকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। জুবাইদ আহসান নামের এক ব্যক্তির লেখার বরাতে তিনি উল্লেখ করেন 2018 সালের সেই নির্বাচনে নড়াইল 2 আসনে প্রায় 88% ভোট পড়েছিল, যার মধ্যে 2,71,200 ভোটই পেয়েছিলেন নৌকা প্রতীকের মাশরাফি। বিপরীতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী পেয়েছিলেন মাত্র 7,883টি ভোট। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এই অস্বাভাবিক জয়ের ব্যবধানকে কটাক্ষ করে সার্জিস লিখেন, যেদিন আপনি এই সারডন ব্র্যাডম্যান মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসি মুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই। আমার স্বপ্ন পূরণ করেন, নিজের স্বপ্ন পূরণ করেন, সাধ্যমতো চেষ্টা করেন, জাস্ট নেভার গিভ আপ। সার্জিসের সমালোচনার তীর কেবল 2018-তে সীমাবদ্ধ থাকেনি। তিনি 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তীতে মাশরাফির হুইপ পদ গ্রহণ করা নিয়েও প্রশ্ন তোলেন। ক্রিকেট মাঠে মাশরাফি সবসময় ছিলেন ফিক্সিং এর বিরুদ্ধে আপোষহীন এক লড়াকু সৈনিক, কিন্তু সেই আদর্শের সাথে বর্তমান রাজনৈতিক অবস্থানের অমিল খুঁজে পেয়ে সার্জিস লিখেছেন, সারা জীবন ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ভোট ফিক্সিং এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে নড়াইল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল। পোস্টের একদম শেষাংশে সার্জিস আলম ছোট করে লিখেছেন, সরি ভাই। এই পোস্টে সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সাবেক নেত্রী কানেতা ইয়া লামলামের একটি উক্তি তুলে ধরে বলেন, এক সময় আমিও মাশরাফির ভক্ত ছিলাম। 2018 সালের নির্বাচনে বিভীষিকাময় দিন কাটিয়েছি। প্রতিদিন বাড়িতে হামলা, বাড়িতে রেইড, বাড়ি ভাঙচুর করেছে মাশরাফির দলের লোকজন, যেন মাশরাফিরা নির্বিঘ্নে ভোট চুরি করতে পারে। সেই ভোট ডাকাতির নির্বাচন এর দিনে ভোট চুরি প্রতিহত করতে যতদূর মনে পড়ে শহীদ হন 8 জন। মাশরাফি নিজ আসনে ব্যাপক ভোট চুরি করে জয়ী হন। আপনি কেমন আছেন? নিরাপদে আছেন তো? জি আলহামদুলিল্লাহ, এমনি শারীরিকভাবে ভালো আছি, অবশ্যই মানসিকভাবে খুব একটা ভালো নাই, এবং তবে আছি, হ্যাঁ ঢাকায় আছি, বাংলাদেশে আছি, পরিবার নিয়ে আছি। মাশরাফি ক্রিকেটার হিসেবে, জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে পুরো বাংলাদেশের মানুষের আপনি ভালোবাসা পেয়েছেন। বিশেষত তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র ছাত্রীরা তো একেবারে আপনাকে মাথায় তুলে রেখেছিল। এখন এই গত কিছুদিনে বাংলাদেশে এই কোটা সংস্কার আন্দোলনটা যে হয়েছে, সেখানে আমরা চেনা মাশরাফিকে আসলে খুঁজে পাইনি, তাকে আসলে দেখা যায়নি। ইনফ্যাক্ট যখন পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, ছাত্রদের হত্যা করেছে, তখনও আপনি চুপ ছিলেন কেন? না দেখেন নোমান ভাই, এখন এইগুলোর উত্তর দিতে দেওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধুই হবে। আর যদি এক কথাই উত্তর দিই, তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। প্রথম যে জিনিসটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো, ধরেন আমি যদি কথা বলতাম, অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা, বা কোটা সংস্কার হতে যাচ্ছে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ, আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আমি চেষ্টা করিনি সেটা না। এবং আরেকটি বিষয় যে আমি যদি কথা, মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি, এটা সত্যি কথা। মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার থেকে কম হতো না, বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়, তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে। এখন ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন, সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম, খেলোয়াড় থেকে আমি
ক্যাপ্টেন হয়েছি। তো ক্যাপ্টেন হওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় হয়তো অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে, বা আমাকে যদি কেউ ম্যান অফ দি ম্যাচ হয় তারা গিয়েছে। তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি, তো বা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে। এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গায় থাকতে পারিনি। এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা একটা জাতীয় বিষয় হয়ে গেছে। আবার এই আমি আমার দলের ক্যাপ্টেনও না, আমি আমার দলের অধিনায়কও না, না আমি আমার দলের সহ অধিনায়ক। আমি মানে আপনার রাজনৈতিক দলের কেবল হ্যাঁ, আমার রাজনৈতিক দলের মানে বাংলাদেশ আওয়ামী লীগের। আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি, তো আমাকে আইদার উপদেষ্টা মণ্ডলীতে থাকতে হবে হয়তো, বা আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো, বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না। তো এখানে হুট করেই আমি একটা জায়গায় চলে গেলাম, একটা দায়িত্ব নিয়ে কথা বললাম, সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল, তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো। তো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না, আমি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না। খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি, এখনো করছি। তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করিনি, আমি হয়তো বা পারিনি। মাশরাফি, আমি জাস্ট একটু বোঝার জন্য জানতে চাইছি যে ধরেন আপনি বলছেন সেটা আপনার একটা টিম আছে আপনার রাজনৈতিক দলে, সেইখানে আপনি ক্যাপ্টেন না, বা বলছেন ভাইস ক্যাপ্টেন, ওরা নিশ্চয়ই আরো অনেক সিনিয়র রাজনীতিবিদরা তো রয়েছে, কিন্তু ধরেন এর বাইরে গিয়ে এই যে ছাত্রছাত্রীদের পাশে যদি আপনি দাঁড়াতেন তাহলে আসলে কি হতো? মানে সেটা আপনি একটা জিনিস আপনি নিজেই ভাবেন সেটা কি হয় বা হইতো। প্রথমত হচ্ছে যে আমাকে কি করতে হতো, মানে ওখানে যদি আমি দাঁড়াইতাম সংবিধান অনুযায়ী আমাকে কি করতে হতো। সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো। আচ্ছা, স্টেপ ডাউন করলে ধরেন সবকিছু স্বাভাবিক হইতো বা কোনো কিছু, এখন যে পরিস্থিতি হয়েছে এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবা দিত, রাইট। কিন্তু ওই সিচুয়েশনে মাশরাফি, স্টেপ ডাউন মানে সংসদ সদস্য পদ থেকে স্টেপ ডাউনের কথা বলছেন, তাই তো? হ্যাঁ, সংসদ সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডাউন করতে, মানে আমার জায়গা থেকে সেটা কি আদৌ করা সম্ভব ছিল, মানে সেটা প্রথম ভাবার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে, আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন, আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? সবকিছুই স্বাভাবিক হতো। তো আমার জায়গা থেকে আসলে যে জিনিসটা করার দরকার ছিল, যেটা আমার কাছে সবসময় মনে হয়েছে পুরো আন্দোলনের ভেতরে, ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত, সেটা না, আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা, এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো, সেটা তাদের ব্যাপার ছিল। কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি, সেই জায়গাটা হয়তো আমার থাকতো না। কিন্তু সেটা পারিনি, যেটা বললাম যে ব্যর্থ হয়েছি, পারিনি। তো এটাই আরেকটা। হ্যাঁ মাশরাফি, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন যে বাংলাদেশ সংসদ সদস্য, তো সংসদে তো 300 জন সংসদ সদস্য ছিলেন, অন্যদের কাছে প্রত্যাশার চেয়ে আপনার কাছে প্রত্যাশাটা আলাদা ছিল, সেটা আপনার ক্রিকেটার পরিচয়ের কারণেই। এবং সেই প্রত্যাশার যে জায়গাটা সারা দেশের মানুষের, ছাত্রছাত্রীদের শুধু না, সারা দেশের মানুষের যে প্রত্যাশার জায়গাটা ছিল, আপনি কি বাসায় যখন গিয়েছেন আপনার বাসায়ও কি এই নিয়ে কোনো আলোচনা শুনেছেন, বা ওইখানেও কি এরকম কিছু আসলে মুখোমুখি আপনি হয়েছেন কিনা যে কেন আপনি তাদের পাশে দাঁড়াতে পারছেন না বা একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারছেন না? না, সরাসরি আপনি নিশ্চিত থাকেন যে সবাই যারা করতে পারেনি তারা সরাসরি বাসায় বা পরিবেশে বা বন্ধু সার্কেলে কিন্তু তারা তাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে, আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে, বলেছে। তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না, তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধহয় স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার মেয়ে। তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ? তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা? তা আমি বলেছি না, আমার কোনো প্রবলেম নেই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে
আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখছি। এই জিনিসটা যেন কখনো তার মনে না হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না, কারণ মানুষের দাবি ছিল, কারণ প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য। কারণ আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল, আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে, সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না। বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার মাশরাফি বিন মুর্তজা, এই মাশরাফি বিন মুর্তজা তিনি তার বাবার কাছে একটি চিঠি লিখেছেন বা অনুরোধ করেছেন ভিডিও বার্তার মাধ্যমে যে আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না। এই যে মাশরাফির এই বক্তব্য, সমস্ত মিডিয়াগুলো এইটাকে এমনভাবে উপাদান সহযোগে প্রচার করছে, মানুষের আবেগের জায়গায় একটু আঘাত করে খুব সফট করে দেখানোর চেষ্টা করছে। মাশরাফি, আপনি মারা গেলে আপনার লাশ নড়াইলে নেওয়া হবে কি না হবে, প্রথম কথা হচ্ছে এই সিদ্ধান্ত আপনার আর নেয়ার কোনো অধিকার নাই। আপনি মারা যাওয়ার পরে ওই সিদ্ধান্ত তখন জনগণ নেবে। জনগণ কি করবে তার আগে আপনার এই জিনিসটা একটু চিন্তা করা দরকার ছিল। এই যে পর্যায়টা চলে আসলো, কেন এই পর্যায়ে আসলো? এই পর্যায়ে আসার জন্য আপনি কি কোনোদিন আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন? আপনি তো বাংলাদেশের মানুষের নেতা ছিলেন, আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার মাথার ভিতরে কি হলো? আপনার খায়েশ হলো আপনি 300 জন মানুষের ভিতরে একজন হবেন। আপনি আগে ছিলেন 18 কোটি মানুষের নেতা, আর আপনার মাথার ভিতরে ঢুকলো, আপনার খায়েশ জন্মালো আপনি 300 জন ব্যক্তির একজন হবেন, একটি দলের হয়ে আপনি কাজ করবেন। যার কারণে কি করলেন? সালটা 2018 সাল, আপনার নড়াইল 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,17,000 সামথিং। ওই সালে আপনি নির্বাচনে দাঁড়ালেন। নির্বাচনে দাঁড়ানোর পরে আপনার যারা বসংবদ ছিল, আপনি যাদের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, তারা একটি নির্বাচন করলো। সেই নির্বাচন ইতিহাসের পাতায় রাতের নির্বাচন, অর্থাৎ নৈশ নির্বাচন হিসেবে যুগ যুগ ধরে লেখা থাকবে। সেই নির্বাচনে টোটাল ভোট কাস্ট হলো 2,79,000। তার মানে প্রায় 80% উপরে ভোট কাস্ট দেখানো হলো। এটি কিন্তু হয় নাই, দেখানো হয়েছে। শুধু এখানেই থেমে থাকে নাই, এইখানে আরো মজার যে ব্যাপারটি ঘটেছে, এই যে 2,79,000 ভোট কাস্ট হলো, এর ভিতরে আপনি একাই নিলেন 2,71,210 ভোট। আপনি একা নিয়ে নিলেন, আপনাকে নিয়ে দেয়া হলো। কত পার্সেন্ট জানেন? এটি 96.96%। আর আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, তিনি বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তাকে দেয়া হয়েছিল মাত্র 7,800 সামথিং, মানে 8,000-এর নিচে এটা দেয়া হয়েছিল। আপনি বিশাল বড় ব্যবধানের জয় নিয়ে এমপি হয়ে আপনি সংসদে ঢুকে গেলেন। তখন তো আপনি নিজের চোখে দেখার সুযোগ পেলেন যে সরকার কি করছে, কোথায় কোথায় সে কি করছে, তার প্ল্যানটা কি। আপনি সেখানে মহারাজাধিরাজ হয়ে গেলেন, 300 জনের একজন। অর্থাৎ 18 কোটি জনগণের নেতা হতে আপনার ভালো লাগে নাই, আপনি 300 জনের একজন হয়ে গেলেন। আচ্ছা, মেনে নিলাম আপনি তাই হলেন, যে আপনি বুঝতে পারেন নাই, আপনার জানা ছিল না যে আওয়ামী লীগ এত খারাপ করবে। খারাপ করার পরে 2024 সালে যখন নির্বাচন এলো, তখন তো যে ঘটনাগুলো ঘটেছিল আপনার চোখের সামনে ঘটেছিল, এবং আপনার সম্মতি ছিল সেখানে। আপনি প্রত্যেকটা বিষয় সংসদে টেবিল চাপড়িয়ে সম্মতি দিয়েছেন। আপনি যদি এখন এইটা বলে থাকেন যে আমি জানতাম না, আমার অগোচরে এটি হয়েছে, তো আপনি তো এটা তখন অস্বীকার করতে পারতেন। আপনি বলতেন যে আমি আর নির্বাচন করব না 2024 সালে। কিন্তু আপনি কি সেটা করেছিলেন? আপনি তা করেন নাই। আপনি এবার ডামি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে ঢুকলেন এবং রীতিমতো হুইপের পদটিও বাগিয়ে নিলেন। খুব ভালো লাগছিল, মজা লাগছিল, তাই না? আচ্ছা, মেনে নিলাম আপনি সেখানেও হুইপের পদ পেয়েছেন, একটা বড় পদ, জীবনের বড় খায়েশ ছিল, আপনি পেয়েছেন। কিন্তু যখন এদেশের মানুষের, ছাত্র জনতা, নিরীহ শিশু, নারী, বৃদ্ধ, এদেরকে পাখির মতো গুলি করে করে যখন হত্যা করা হচ্ছিল, তখনও কি আপনার বুকটা একটু কাঁপে নাই? আপনার কি তখনও ঘুম ভাঙে নাই? আপনি কি তখনও ঘুমিয়েছিলেন? আপনি তখন একটা শব্দ উচ্চারণ করতে পারেন নাই? বিরোধী মতের লোকদের উপরে কিভাবে গুম করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, কিভাবে আয়না ঘরে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে,
কিভাবে ক্রস ফায়ার দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে। আপনি এগুলো দেখেন নাই? জানার পরে কেন আপনার মুখ দিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ বেরোয় নাই? মাশরাফি বিন মুর্তজা, সেই দিনই আপনার মৃত্যু হয়েছে। আপনি যেদিন 2018 সালে ওই রাতের নির্বাচনে অংশগ্রহণ করে, আপনি ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন, সেই দিনই আপনার মৃত্যু হয়েছে। হঠাৎ করেই সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বৃহৎ শক্তির কিছু বিরাট পরিকল্পনা দৃশ্যপটে এসেছে। এক কথা বললে আমি এখন এটা এমন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো, এক প্রকার ফাঁস করার মতো। দর্শক, আপনারা দেখছেন হঠাৎ করে একই দিনে সাকিব আল হাসান মিডিয়ায় উপস্থিত, মাশরাফি বিন মুর্তজা মিডিয়ায় উপস্থিত, এবং সাকিব আল হাসানের সাক্ষাৎকার নিয়েছে প্রথম আলো, এবং সাকিব আল হাসানের সাক্ষাৎকার এমন আপত্তিকর শিরোনাম দিয়ে প্রকাশ করেছে যেটা রাষ্ট্রের জন্য অবমাননা করে, এবং সাকিব আল হাসানের এক একটা বাণী, এক একটা সেন্টেন্সকে একটা মহামূল্যবান বাণীর মতো ফটোকার দিয়ে প্রথম আলো প্রচার করছে। একই সাথে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে স্টোরি করা হচ্ছে, এবং মাশরাফি বিন মুর্তজার যে বক্তব্য, ভিডিও বক্তব্য, যে আমি মারা গেলেও আমার লাশ যেন নড়াইলে না নেওয়া না হয়, ইত্যাদি ইত্যাদি, এগুলো আওয়ামী লীগের লোকজন ঢালাও ভাবে পিছনে স্যাড সং লাগিয়ে প্রচার করছে, ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগিয়ে প্রচার করছে, এবং তাদেরকে গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে। কি দোষ ছিল? মানে দোষ খুঁজে পায় না, সাকিব মাশরাফির দোষ কেউ খুঁজে পায় না। এখন তাদের বিষয় করণীয় কি বা কি, সেদিকে আমি আসছি পরে। কিন্তু এটা কেন? এমনিতে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের তো শক্তি নেই। আওয়ামী লীগ চাইলেও সাকিব মাশরাফিকে এভাবে আলোচনায় আনতে পারবে না, কিংবা স্যাড সং তাদের বক্তব্যের ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে ওটাকে ভাইরাল করতে পারবে না। আওয়ামী লীগ ছাত্রকে সেই সক্ষমতা নাই, তারা নিজেরা মজা নেবে বা কান্না করবে, কিন্তু ব্যাপকভাবে জনপরিসরে ছড়িয়ে দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি তাদের নাই। কিন্তু এটা কারা করছে? কেন সাকিব মাশরাফি এখন দৃশ্যপটে? আমরা কেন আলোচনা করছি? প্রথম আলোতে কেন সাকিবের বিরাট ছবি সহ সাক্ষাৎকার করতে হয়? কালবেলায় কেন মাশরাফির স্টোরি করতে হয়? দেখেন, এগুলো হচ্ছে ডিপ স্টেট এবং গোয়েন্দা সংস্থার খেলা। এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। যেমন না, যেমন প্রথম আলো রিপোর্ট দেখেন, সাকিব আল হাসানের সাক্ষাৎকার বলছে 1 কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দিবে। এই শিরোনাম করাটা উদ্দেশ্যমূলক, এই সাক্ষাৎকার নেওয়া উদ্দেশ্যমূলক, এবং এটা প্রচার করাটা উদ্দেশ্যমূলক, এবং সাকিবের যে ছবি দেওয়া হয়েছে এটা উদ্দেশ্যমূলক। সাকিব নানান কথা বলেছে, ক্রিকেট নিয়ে কথা বলেছে, আর অনেক বিষয় নিয়ে শিরোনাম করতে পারতো, কিন্তু প্রথম আলোর যে শিরোনাম ভাইরাল হয়েছে, একদম ভাইরাল, প্রথম আলো টপ নিউজের মধ্যে একটা, সাকিব বলছেন যে 1 কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দিবে। এই শিরোনাম এটা ডিপ স্টেট গোয়েন্দা সংস্থা মিলেমিশে ঠিক করেছে। আবার মাশরাফি বিন মুর্তজাকে যে বক্তব্য দিতে দেখা গেছে, ইমোশনাল বক্তব্য, এবং তার বক্তব্যের মধ্যে আপনার খেয়াল করেছেন কিনা, ক্ষমা চাওয়া আছে, যে নড়াইলবাসীর প্রতি আমার কোনো আক্ষেপ নাই, আমি মারা গেলেও যেন, ওটা রেটরিক হিসেবে বলেছেন যে মারা গেলেও যেন আমার লাশ নড়াইলে নেওয়া না হয়, আমি এই করেছি সেই করেছি। এবং মাশরাফি বিন মুর্তজা বলার চেষ্টা করছেন, তারপর হয়তোবা নড়াইলের লোকজনেই আমার বাড়ি পুড়িয়েছে বা ভেঙেছে, তবে আমার কোনো ক্ষোভ নেই, আমি হয়তোবা, আমাকে ক্ষমা করে দিবেন, আমি হয়তোবা কোনো ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। মানে মাশরাফির মাধ্যমে কিন্তু ক্ষমা চাওয়া হয়েছে। এটাও উদ্দেশ্যমূলক, পরিকল্পিত। ডিপ স্টেটের খেলা চলছে সাকিব মাশরাফিকে নিয়ে। কেন? এই বিষয়টা যদি আপনাকে ব্যাখ্যা করতে হয়, বুঝতে হয়, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কে বুঝতে হবে। এটা ভারত বাংলাদেশ সম্পর্কের মেকানিজমের একটা টুলস এখন সাকিব মাশরাফি। ভারতের সাথে একটা শর্তের ভিত্তিতে চুক্তি করে, অঘোষিত বা টেসিট আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে তারেক রহমান বাংলাদেশে এসেছে, এবং ভারত বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে। বেশি করে বিএনপিকে যে আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে, আওয়ামী লীগের লোকজন ভোট দিবে, এই মধ্যস্থতা করে দিয়েছে ভারত। আওয়ামী লীগ এত বোকা নয় যে বিএনপি বলবে আর বিএনপিকে আওয়ামী লীগ ভোট দিয়ে দিবে, বরং ভারত বলেছে যে না, আমরা আছি, তোমরা বিএনপিকে ভোট দাও, বিএনপির মাধ্যমে তোমাদের ভবিষ্যৎ আমরা ভালো কিছু করে দিব। এর মানে ভারতের মধ্যস্থতায়, ভারতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। সেই জায়গায় তারেক রহমান ক্ষমতায় এসে ভারতের সাথে এক প্রকার পোল্টি মেরেছেন। ক্ষমতায় আসার পর তারেক রহমান ভাবছেন, আরে আমি এখন ক্ষমতা এসেছি, এখন ক্ষমতা আসার আগে কি বলেছি ওটা মানা জরুরি না। এটা অনেক ক্ষেত্রেই হয়। এটা যেরকম ডোমেস্টিক রাজনীতিতে হয়, যে ক্ষমতা আসার আগে অনেক কিছু বলে, কিন্তু ক্ষমতা আসার পর বলে যেগুলো আমি বলিনি। যেমন শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগ বলেছিল যে আমরা 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবো। ক্ষমতা আসার পর বলেছে এরকম কোনো কথা আমরা বলিনি। বিএনপিও গণভোটের পক্ষে, এর পক্ষে অনেক কিছু বলেছে, কিন্তু ক্ষমতা আসার পরে ওটা অস্বীকার করে। ডোমেস্টিক পলিটিক্সে এটা যেরকম হয়, আন্তর্জাতিক রাজনীতিতেও এটা এরকম হয়। এখন তারেক রহমান ক্ষমতা এসে ভারতের সাথে পোল্টি মেরেছে। পোল্টি মারা মানে এই নয় যে ভারতের সাথে সম্পর্ক একদম শেষ হয়ে যাও। এখন পর্যন্ত নেগোসিয়েশন হচ্ছে।
তারেক রহমান চাচ্ছেন যে ভারতকে যত কম দিয়ে পারা যায়, এবং তারেক রহমান চাচ্ছেন ভারতকে দিব, তবে আমার মতো করে, আমি যেভাবে দিব সেইভাবে নিতে হবে। একদম কিছু দিব না তা না, আমি যেভাবে যা দিব ওইভাবে নিতে হবে। বাবা তুমি যেভাবে চাওয়া ওইভাবে আমি দিতে পারবো না। এটা হচ্ছে তারেক রহমান বা বিএনপির স্ট্যান্স। সেই জায়গায় তারেক রহমান একটা স্ট্যান্স হচ্ছে যে ভারত তোমাদেরকে কিছু কিছু দিব, যা চাবা তা না, অনেক কিছুই দিব, ওটা নিয়ে তোমরা খুশি থাকবা, তবে আওয়ামী লীগকে না। কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন করলে, আওয়ামী লীগকে আনা হলে এটা তারেক রহমানের ক্ষমতা আর থাকবে না, এটা বিএনপি সেফ মনে করছে না। এই জন্য বিএনপির অবস্থান হচ্ছে যে আমি ভারতকে দিব কিন্তু আওয়ামী লীগকে দিব না। কিন্তু ভারত চায় যে ভারত তাদেরকে দিবে এবং আওয়ামী লীগকেও বিএনপি কিছু একটা দিবে। এখন এটা নিয়ে দর কষাকষি চলছে। তো ভারতের কথা মতো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো প্রত্যাহার করে নাই, বরং আরো কঠোরভাবে নিষিদ্ধ করেছে বিএনপি সরকার ক্ষমতা এসে, এবং অফিস টফিস খুলে তো দেয়নি, বরং যারা অফিস খুলতে গিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করেছে, ইত্যাদি ইত্যাদি। এখন ভারত দেখছে যে না, আওয়ামী লীগের বিষয়ে বিএনপি এবং এই যে সংসদে আইন করে নিষিদ্ধ করেছে, কারণ এটা বিএনপি স্বার্থ পরিপন্থী। দেখেন রাজনীতি কত জটিল। ইউনূস ক্ষমতায় থাকতে ভারত বিএনপি বলেছে যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ, এটা আমাদের কাজ না, এটা হতে পারে না, নিষিদ্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না, তখন বলতো এটা। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। দেখছেন, মানে এখন যখন তখনকার সময় স্বার্থ ছিল যে না, এভাবে আওয়ামী লীগের পক্ষে বলে তাদের ভোট নিতে হবে, ভোট নেওয়া হয়ে গেছে, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নইলে তো আওয়ামী লীগের যে বিরোধিতা, এটা মোকাবেলা করার শক্তি হয়তো বিএনপির নাই। তো এইটা দেখে ভারত একটু পিছু হচ্ছে যে না, আসলে অবস্থা যা দাঁড়িয়েছে, আওয়ামী লীগকে কিছু দিবে না, তবে আওয়ামী লীগ একটু অন্যভাবে কিছু আদায় করে দেওয়া যায় কিনা। কারণ আওয়ামী লীগের মতো একটা দল ক্ষমতায় না যাক, প্রধান বিরোধী দল না হোক, 4th 5th দল হিসেবেও যদি থাকে তাও ভারতের জন্য ভালো। একটা আওয়ামী লীগ বাংলাদেশে থাকা দরকার। এই জন্য বিএনপিকে প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে, আওয়ামী লীগ শেখ হাসিনা ওই আওয়ামী লীগ দরকার নেই, ওটা নিষিদ্ধ থাক, একটা রিফাইন্ড আওয়ামী লীগ টাইপের কিছু একটা আনা যায় কিনা। এইটা ভারত দর কষাকষি করছে বিএনপির সাথে। রিফাইন্ড আওয়ামী লীগ আসলে একদম টোটাল আওয়ামী লীগের মধ্যে সাকিব মাশরাফিকে নিয়ে যতই বিতর্ক থাকুক, আসলে সরাসরি মাঠে নেমে তো তারা হত্যাকাণ্ড ঘটান নাই, বা তাদেরকে নিয়ে কম বিতর্ক, বা তাদের প্রতি জনগণের সমর্থন বা আওয়ামীপন্থীদের সমর্থন কিছুটা হলেও বেশি, তাদেরকে মানাটা, আওয়ামী লীগের যে কোনো নেতাকে মেনে নেওয়ার চাইতে সাকিব মাশরাফিকে মানাটা একটু সহজ হবে। এই চিন্তার অংশ হিসেবে গোয়েন্দা সংস্থা দিয়ে সাকিব মাশরাফিকে দৃশ্যপটে আনার চেষ্টা। এটা ডিপ স্টেটের খেলা, এটা ভারত বাংলাদেশের সম্পর্কের একটা প্রক্রিয়ার অংশ। তবে বাংলাদেশের তরুণ প্রজন্ম সাকিব মাশরাফির মতো বাটপারদের কখনো এলাও করবে না। আপনারা দেখতে পারলেন সার্জিস আলমের মুখ থেকে তার মতামত, অভিব্যক্তি, ওপিনিয়ন, এবং একই সঙ্গে মাশরাফি বিন মর্তজার একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, সাক্ষাৎকার দেখিয়েছি। সেটা হচ্ছে নট আউট নোমান ইউটিউব চ্যানেলের একটি সাক্ষাৎকার, 1 বছর আগের একটি সাক্ষাৎকার। তিনি 24-এর অভ্যুত্থানের পরে প্রথম কোনো এক জায়গায় তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সকল প্রশ্নের উত্তর তিনি সেখানে রেখেছেন। প্রায় 50 মিনিটের মতো হবে ইন্টারভিউটি, এই সাক্ষাৎকারটি মাশরাফির। সেখানে সব প্রশ্নের তিনি উত্তর দিয়েছে। কেন চুপ ছিলেন, কি কারণে তিনি আসলে মুখ খোলেননি ওই সময়, কেন নির্বাচনে গিয়েছিলেন, মাশরাফির অবস্থান তিনি ক্লিয়ার করেছেন। এবং তার বাড়িতে যে হামলা করা হয়েছিল, ভাঙচুর, যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সে সমস্ত বিষয় নিয়েও আক্ষেপ করে, ক্ষোভ প্রকাশ করে মাশরাফি বলে যে তিনি কারোর কাছে বিচার দিতে চায় না, বিচার চায় না। তিনি মনে করছে যে তার হয়তো কোনো ভুল ছিল, সেই ভুলের প্রেক্ষিতেই সেই ভুলের মাসুল তাকে দিতে হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের কি মনে হয় মাশরাফি বিন মর্তজার সঙ্গে যেটা করা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? আপনারা কি মনে করেন মাশরাফি প্রহসনের নির্বাচনে অংশ নিয়ে বড় একটা ভুল করে ফেলেছে? আপনারা কি মনে করছেন মাশরাফির কি জুলাই অভ্যুত্থানে কথা বলা উচিত ছিল ছাত্র জনতার পক্ষে এসে? জানাবেন আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, ওপিনিয়নটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট, সকল খবর সবার আগে পৌঁছায় আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, এখানে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।